নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে মোটামুটি ঠিকঠাকই তো আছো, আর ভালোও আছো। কারণ ঠান্ডা পড়লে অনেকেরই ভালো লাগে, আবার অনেকেরই ভালো লাগে না। তবে কি বলো তো, পৌষ মাসের শেষের দিকটা না, এখন মনে হয় শেষের দিক হয়নি, তো যাই হোক, এবছরে অসম্ভব বেশি ঠান্ডা ভাই। পৌষ মাস মানে প্রত্যেকবার মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের সময় ঠান্ডা অটোমেটিক্যালি দেখবে বেড়ে যায় প্রত্যেকবার, কিন্তু এবারে অস্বাভাবিক ঠান্ডা। 18 বছর পরেই ঠান্ডাটা পড়েছে। সত্যি অসুবিধা হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, অসুবিধার মধ্যেই আমাদের বেঁচে থাকার জন্য সুবিধা করে নিয়েই চলতে হবে। তো চলে আসি মূল বক্তব্যে। আমি পুষ্পিতা, কেয়ারো পুষ্পিতা থেকে বলছি। আজকের বক্তব্য দেখো, দেবলীনা নন্দীকে নিয়ে তো এখন প্রচুর সবাই কম বেশি ভিডিও করছে, এবং জি 24 ঘন্টাতেও বলেছে, এবং প্রত্যেক মুহূর্তে ইউটিউবে ফেসবুকে সব আসছে। তো সেখানে দাঁড়িয়ে দেবলীনার দিদি 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 তো বলছে, আমার বোন বোন যখন বলছে, তখন দেবলীনারা মনে হচ্ছে না, ওর মায়ের কথা শুনে মনে হলো, মানে মনে হলো বললে ভুল হবে, ওর মায়ের কথা শুনে বোঝা গেল যে দেবলীনারা হচ্ছে দুই বোন এক ভাই। এবং প্রবাহকে নিয়ে ওর মা যেভাবে বলল যে আমার দুই ছেলে দুই মেয়ে, প্রবাহকে সেইভাবেই ওর মা চেয়েছিল সন্তান রূপে। এখন দেখো, সন্তান রূপে চাওয়াতে কোনো দোষের কোথাও আমি তো দেখতে পেলাম না। এটাই তো স্বাভাবিক না? আমি আমার মেয়ের যখন অন্য ঘরে বিয়ে দেবো, দেখো আমাদেরও তো সবার বিয়ে হয়েছে, তাই না? কিন্তু আমাদের সময়টা আলাদা ছিল, এখনকার সময়টা আলাদা, জানো তো। তখনকার আমাদের বাবা মার শিক্ষা ছিল মানিয়ে নে মানিয়ে নে মানিয়ে নে। এখনও সেই শিক্ষাটা মোটামুটি অনেকেই দেয়, কিন্তু এখন কি বলো তো, তখনকার দিনে মেয়েরা তখনও তো লেখাপড়া শিখেছে, গান বাজনা শিখেছে, বাইরে চাকরিও করেছে, সবই করেছে, কিন্তু তার একটা না লিমিটেড, মানে সব কিছু করার মধ্যে একটা সীমা ছিল। তোমাদের বোঝাতে পারছি? সব কিছু আমাদের সময়ও তো সবই হয়েছে, আমাদের আগের সময়ে হয়েছে, এটা হয়েই আসছে। তাহলে বলো না, ইন্দিরা গান্ধী তো কত আগের সময়ে, তিনি প্রধানমন্ত্রী হননি? তারও আগে কত মেয়েরা উন্নত হয়েছে। এটা প্রত্যেক দেশেই হয়, প্রত্যেক জায়গাতে, সব জায়গাতেই হয়। এটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে তখনকার নারী স্বাধীনতায় একটা সীমা ছিল, যে সীমাটা নারীরা নিজেরাই ওই স্বাধীনতার মধ্যে, স্বাধীনতার গণ্ডির মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখতো, আবদ্ধ রাখতো। তারা কোনো কিছু করার আগে দেখবে 5বার ভাবতো। এবং তখন যৌথ পরিবার ছিল বা সিঙ্গেল পরিবার ছিল, এখনকার মতন ছোট ছোট বাবা মা একটা সন্তান বা দুই সন্তান, কিন্তু সেই জায়গায় দেবলীনারা দুই বোন এক ভাই ওর মার কথা শুনে যা বোঝা গেল। তো সেখানে দাঁড়িয়ে যা বুঝতে পারছি ঘটনাগুলো, দেখো, ওর মার আর দিদির কথা শুনে, তারপরে যে বন্ধুটা ওকে বাঁচিয়েছে সেই বন্ধুটা মানে প্রোগ্রামগুলো করতো, প্রোগ্রাম করতে গেলেই তো, আমি প্রোগ্রাম করতে যাচ্ছি, আমার সাথে তো অনেক লোক থাকে না, তারা এক একজন এক একটা অর্গানাইজ করে। সেই হিসেবে একজন একটি মেয়েকে দেখা গেল, সে এই প্রোগ্রামে দেবলীনের সাথে সবসময় থাকতো তার দেখভালের জন্য। তো তার মুখ থেকেও যা শুনলাম, বোঝা গেল যে প্রবাহের সঙ্গে, মানে প্রবাহের পরিবার দেবলীনার সাথে যে অকথ্য অত্যাচার করেছে। এখন যে শোনা যাচ্ছে, 1-1.5 বছর আগের থেকে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু তখন কোনো দেবলীনা মুখই খোলেনি। তার দিদির বক্তব্যে দেবলীনা মুখ খোলেনি। কেন খোলেনি? না, প্রবাহকে সে অসম্ভব বেশি ভালোবাসে। এখনও সে বলে যাচ্ছে, অচৈতন্য অবস্থায়, মানে চৈতন্য আর অচৈতন্য দুটোর মধ্যেখানে এখন দেবলীনা আছে। পুরো অচৈতন্য হলেও তো হবে না, না, যা ওষুধ খেয়েছে, 78টা ঘুমের বড়ি খেয়েছে, মুখের কথা তো নয়। তো সেখানে দাঁড়িয়ে দুটো পরিবারের মিলটা একেবারেই ছিল না একেবারেই। ওই যে তোমাদের বললাম, আগে নারীরা সব কাজই সবাই করেছে, সব কাজই সবাই হয়েছে, আমাদের সময় হয়েছে, আমাদের মায়েদের সময় হয়েছে, তার আগের সময়ে হয়েছে তো। কিন্তু তখন নারীদের মধ্যে একটা, তোমরা লক্ষ্য করে দেখবে, একটা স্বাধীনতা, তখনও স্বাধীন ছিল, কিন্তু স্বাধীনতার অপব্যবহার কিন্তু তখন ছিল না। স্বাধীন মানে
অনেক বাড়ির থেকে লেখাপড়া করতে বিদেশেও পাঠিয়েছে, ডাক্তার হয়েছে, উকিল হয়েছে, সব কিছুই তো তখনই হয়েছে, মন্ত্রী হয়েছেন, দেশের মানে কি বলবো, দেশদ্রোহী মাতঙ্গিনী হাজরাকেও দেখেছি দেশদ্রোহীর কাজ করেছেন, সুতরাং এবং ভগিনী নিবেদিতা, সিস্টার নিবেদিতাকেও দেখেছি, তিনিও স্বামীজির হাত সঙ্গে দেশ সেবায় নিজেকে দেশ সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। এই মুহূর্তে আসছে না পুরো ভাষা, উজাড় করে দিচ্ছেন। সুতরাং বন্ধুরা, বহু যুগ ধরেই এই প্রথা চলছে, কিন্তু তখন তখন তোমাদের একটু খেয়াল করার আছে বিষয়গুলো, জানো তো? এই বিষয়গুলো না এখন কেন এতটা বেড়ে গেছে, এখন কেন বিয়ে হলে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে বা বাড়ির গার্জেনদের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব কেন জাগবে, তোমরাই বলো না? আমাদেরও তো সবাই এসছি, আমাদের শেখানো হয়েছে যা মানিয়ে নেবে মানিয়ে নেবে, তাই বলে এই শেখানো হয়নি যে তোমাকে মেরে ফেলবে তখনও তুমি মানিয়ে নেবে, না না না, এটা কখনোই কেউ কোনো দিন কোথাও কোনো বাবা মা শেখায় না। তারা পুত্র সন্তানকেও যেরম ভালোবাসে, কন্যা সন্তানকেও সেরমভাবে ভালোবাসে। এবং তখনকার দিনে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই পরিবারে বড় মানে অনেক বিশাল পরিবার ছিল, বিশাল পরিবার। তো এখানে দেখছি দেবলীনার পরিবারও ছোট ছিল না, দুই বোন এক ভাই যখন দাঁড়াচ্ছে আজকে ওর মার বক্তব্যে, এবং প্রবাহের বক্তব্যে দাঁড়াচ্ছে একটাই সন্তান। জানি না এখনো পর্যন্ত প্রবাহের পরিবারের তো কোনো স্টেটমেন্ট এখনো দেখতে পাচ্ছি না, এখনো দেখতে পাইনি। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, প্রবাহ যখন কি বলবো, আরে বাবা, ভুলে গেলাম, দেখেছো এই বলতে বলতে মনে পড়ে না, যাই হোক ওটাই পরে আসছি, যখন মনে পড়ছেই না তখন সেটা একটু স্কিপ করে যাই, পরে মনে পড়লে বলবো। তো প্রবাহ যখন ইংলিশ মিডিয়ামে পড়া একজন বিমান সেবক, বলবো না সেবক তো বললে ভুল বলা হবে, সে বলো না এয়ার হোস্টেস সে যখন প্লেনের কর্মরত, মানে এয়ার ইন্ডিয়ায় বা যাই হোক এয়ারলাইন্সে কিছু হবে এরকম, আমার হয়তো ভুল হচ্ছে, তো সে এয়ার হোস্টেস এক কথায়। তো সে সেখানে দাঁড়িয়ে সে অনেক হাইফাই লেভেলের, তাই বলে দেবলীনা নন্দীও ছোটোখাটো ব্যাপার ছিল না, এবং দুটো মানুষের মানসিকতায় অসম্ভব অমিল পার্থক্য। দেখো এই সিনেমার লাইন, এই গায়িকার লাইন, এই নাট্যকারদের লাইন, এই লাইনটা না অনেক অন্যরকম, জানো তো, অনেক অন্যরকম। আর যারা ছোটোর থেকে প্রবাহ পড়াশোনা করেছে ইংলিশ মিডিয়ামে, তার ডিগ্রি আলাদা, তার মানুষ হওয়া আলাদা, সুতরাং তাদের হয়তো ভালোবাসার বিয়ে ছিল, হয়তো না ভালো লেগেছে তারপরে ভালোবেসেছে বিয়ে হয়েছে। এখন দুটো পরিবারে যখন মিলছে না একেবারে কোনো ধার থেকে, তখন এই ধরনের কর্মকাণ্ডগুলো একটার পর একটা আসছে, কারণ দেবলীনা আর নিতে পারছে না। তার প্রধান কারণ, দেবলীনা যে আয়টা করে সেটা একটা ভালো অ্যামাউন্টের আয়, এবং প্রবাহ তো করেই, অবশ্যই করে, তার যা কোয়ালিটি সে তো অবশ্যই করে। তাই বলে দেবলীনাকে আমি ছোট করছি না, সে সিঙ্গার, তারও কোয়ালিটি বেটার, সিঙ্গারদের কোয়ালিটি তো কখনো খারাপ হতে পারে না, এবং প্রবাহ যে কর্মে রত আছেন সেখানেও কেউ খারাপ হতে পারে না, সেই কর্মটাও তো খারাপ নয়, কোনো ধার থেকে কেউ কাউরির থেকে ছোট আমি দেখতে পাচ্ছি না, বোঝাতে পারছি, ছোট দেখতে পাচ্ছি না, মানে এও ভালো আয় করে ও ভালো আয় করে, এইখানেই আমাদের গোড়ায় গণ্ডগোলগুলো এখনকার দিনে বেশিরভাগ হচ্ছে। এখনকার নারী স্বাধীনতা এত বেশি হয়ে গেছে বন্ধুরা, এই নারী স্বাধীনতা নিয়ে চারিদিকে হইচই, নারীরাই বেশি হইচই করছে। কেন না, কেন স্বাধীন হবে না, কেন স্বাধীন হবে না? স্বাধীন হওয়া ভালো, তার অপপ্রচার করা ভালো না। স্বাধীনতার নামে বাজে দিকগুলো যেগুলো আমরা নিয়ে নিই, মানে একটা মেয়ে সে অনেক কষ্ট করে তার বাবা মা বড় করে, ছেলেকেও তাই করে, কিন্তু সে যখন মেয়েটাকে মানে আমি দেবলীনার কথা দিয়ে বলি, তার মা যখন এতটা বড় করেছে, সব কিছু প্রচণ্ড পরিশ্রম করে এই জায়গায় একটা নিয়ে এসছে, তখন সে তো চাইছে না তার ক্যারিয়ারটা ধ্বংস হোক, সে চাইছে না, এবং
প্রবাহর বাড়ির থেকেও দেখে শুনেই তো, মানে ওরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছে, সেও তো তখন জানতো দেবলীনা একজন সিঙ্গার। তাহলে আজকে প্রবাহের কেন দৃষ্টি, মানে আইকিউ চেঞ্জ করার চেষ্টা, মানে আইকিউ কেন চেঞ্জ হচ্ছে? হয় তোমার মাকে, নয় তোমার গানকে, না হলে আমাকে, এরকম একটার পর একটা অপশান কেন আসছে? আর সবচেয়ে বড় অপশান হচ্ছে তার মা। তার মাকে ছাড়তে হবে, কারণ তার মা 24 ঘন্টা তাকে আগলে আছে। এইটা কোনো যুক্তিসঙ্গত কথা আমি খুঁজে পেলাম না, কারণ তার মা তাকে ছোটোর থেকে বড় করেছে। দেখো, এই এই বিষয়গুলো নিয়ে না হঠাৎ মনে হলো সেই উত্তম, উত্তম না, সৌমিত্র এবং সুচিত্রার, সৌমিত্রবাবু এবং সুচিত্রা দেবীর সেই 7 পাকে বাঁধা সিনেমাটা মনে পড়ছে। এবং সেটা হিন্দিতেও হয়েছে, হিন্দিতেও জয়া বচ্চন করেছেন। আর সৌমিত্রবাবু ছিলেন কিনা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কে ছিলেন অভিনয়। তো যাই হোক, সেই 7 পাকে বাঁধার ব্যাপারটা না ভীষণভাবে আমার মাথায় আসছে, কারণ তখনও তার মা মেয়ের মঙ্গল চাইতে চাইতে শেষে এমনই হলো যে তার পিসিমা চলে গেল বাড়ি ছেড়ে। পিসিমা চলে গেল বাড়ি ছেড়ে, তার মেয়ের স্ট্যাটাস অনেক উঁচু ছিল, মানে সুচিত্রা দেবীর যে বংশে ছিলেন, সিনেমার জন্য বলছি, অনেক উঁচু ছিল। সে তার সৌমিত্রবাবুর যে বংশে ছিলেন, সিনেমার ক্ষেত্রে বলছি, ওই গল্পটার ক্ষেত্রে অনেকটা মানে লো বলবো না, সৌমিত্রবাবু তার সেই জায়গায় তো একদম মাথা তুলে কর্ম করে গেছেন। ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে ওই সিনেমাটার কথা আমার মনে পড়ে গেল। মঙ্গল চাও, কন্যার অতিরিক্ত মঙ্গল চাওয়া কিন্তু এখানে ভীষণভাবে বাঁধা হয়ে দাঁড়ায়, বোঝাতে পারছি? আবার পুত্র সন্তানের ক্ষেত্রেও, যেটা ডিজিটাল ভিখারির মা অতিরিক্ত চেয়ে ফেলেছে, হ্যাঁ, অতিরিক্ত চেয়ে ফেলেছে। আমার মনে হয় অতিরিক্ত মঙ্গল চাওয়া একটা বয়সের পর সন্তানের জন্য, বাবা মা সবসময় থাকবে, বাবা মার কাজই হচ্ছে মঙ্গল চাওয়ার সন্তানের, তারাও যখন বাবা মা হবে একই ধারায় তারাও চলবে। কিন্তু কিছু ক্ষেত্রে না আমার মঙ্গলটা সবসময় ব্যক্ত করতে নেই। কিন্তু এখানে দেবলীনা নন্দীর মা যেগুলো বলল, যে আমি সবসময় ওদের মধ্যে থাকতে চাইতাম না, আমি বলতাম প্রবাহ যাক না, কারণ তার কোমরে, দেবলীনার মায়ের কথা বলছি, কোমরে ব্যথা, তাহলে সেই দিক থেকে দাঁড়িয়ে তার মা যে খুব একটা মানে অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক কথা বলেছে আমার তো মনে হলো না। সে তো মোটামুটি ঠিকঠাকই কথা বলেছে, তবু কেন জানতে চাইছে যে কেন এরকম হলো, কিসের জন্য এরকম হলো, সেই একই প্রশ্ন আমার মনেও থেকে গেল। ওই যে বললাম, নারী স্বাধীনতা। মেয়েরা, দেবলীনার মা বলছে আমি কোনোদিন ছোটোর থেকে মেয়েকে একা কোথাও পাঠাইনি। হ্যাঁ, পাঠাওনি, এখন যখন দরকার হচ্ছে তার একা যাওয়ার, সে তখন তো তার সাঙ্গপাঙ্গ আছে, টিম আছে, তাদের সাথে যাবে। আসলে ওর মা ভরসা পেত না, সেই জন্যই বলতো প্রবাহকে সঙ্গে কেউ যাক। বড্ড ঠান্ডা তো, মাফলার রেখে দিয়েছি, আমি আবার মাফলার পরে বেশিক্ষণ না কাজ করতে পারি না, বড্ড কষ্ট হয়, সোয়েটারটাই পরেছি অনেক কষ্টে। তো যাই হোক, তো সেইখানে প্রবাহ কিছুতে এটা মেনে নিতে পারতো না, তার মা সব ব্যাপারের সঙ্গে থাকুক। এবং আর একটা দিকও উল্লেখ করার আছে, যে দেবলীনার যে আয়টা, স্যালারি, মানে এইতে তো নির্দিষ্ট কোনো স্যালারি থাকে না, যেখানে যেখানে প্রোগ্রাম করবে, অনেক শো থাকবে, তার উপরে নির্ভর করে তাদের আয়। সুতরাং প্রবাহের যেমন আয় একটা নির্দিষ্ট মোটামুটি থাকার কথা, কিন্তু এর তো তা হয় না। এটা হচ্ছে কাঁচা পয়সা, যখন যেখানে প্রোগ্রাম করবে সেখানে তার সেইভাবে যে যে পজিশানে, ধরো কোনো একটা হাইফাই জায়গায় প্রোগ্রাম করতে গেল তার আয়টাও সেরকম হবে, আবার কোনো একটা নর্মাল জায়গায় গেল তার আয়টাও সেরকম হবে। কারণ যেহেতু এই আয়ের জায়গাটা নিয়ে খটোমটো বাঁধছে আমার কাছে লাগলো। কারণ দেবলীনার মা বলছে, বা বন্ধু যে ওদের দেখভাল করতো দেবলীনার সঙ্গে, সে বলছে প্রত্যেকটা জিনিস, বা দেবলীনার দিদিও বলছে প্রত্যেকটা জিনিস প্রবাহের ওর বোন কিনে দিত, মানে দেবলীনা কিনে দিত, তবে সে ব্যবহার করত। এই জায়গাগুলো একটু কেমন লেগেছে, বেখাপ্পা লেগেছে। কেন? সে তো নিজে উপায় করতো, তাহলে সে কেন ওর পয়সার ওপর কেন তাকিয়ে থাকতো? তার মানে যাবতীয় প্রয়োজনীয় জিনিস রোজকার ব্যবহারের, সেগুলো এনে দেবলীনা দিত। একটা হতে পারে, হয় দেবলীনার শখ ছিল আমার স্বামীকে আমি সব দেব, না হলে প্রবাহের অত্যাচার, যে কোনো একটা তো হবেই, তাই না?
যে কোনো একটাতে হবে। আমিও উপায় করি আমার স্বামীকে আমি সব কিছু কিনে দেবো, এরকম হয় অনেক মহিলার বা অনেক স্বামীরও হয়। ওর থাক, আমি দিচ্ছি এরম এই জায়গাটা হয়তো প্রথম থেকে করতে করতে শেষটায় এটা প্রবাহ ধরেই নিয়েছে যে এইটাই আমার দরকার, আমি এইটাই চেয়েছিলাম, ও সব দিক আমার পয়সা থাক। বোঝাতে পারছি? তাহলে প্রবাহের অত্যাচার এটা বলতে হবে। সুতরাং বুঝতে পারছো কোথার থেকে কোথায় চলে যাচ্ছে আজকালকার সম্পর্কগুলো? তোমরা বুঝতে পারছো যে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে? এই টুকরো টাকরা, ধরো আমার কিছু ভালো লাগছে, আমি হাজব্যান্ডকে বললাম, তো তাকেই বলবো, তাকে বললাম যে আমাকে ওটা দেবে গো, হয়তো তৎক্ষণাৎ দিতে না পারলেও হয়তো কিছুদিন পর দিল, তাতেই আমি খুশি, তাতেই আমরা খুশি। কিন্তু এখনকার দিনে তৎক্ষণাৎ চাই। কেন চাই? হাতে নাতে সবাই উপায় করছে যে কাঁচা পয়সা আসছে, আমি ওকে কেয়ার করি না, ও আমাকে কেয়ার করে না। আমি দেবলীনার ভিডিও বেশ কিছুটা দেখলাম এবং প্রবাহের ও দেবলীনার শর্ট ভিডিও বেশ কিছুটা দেখলাম। প্রবাহ বেশ একটা, এখনকার ইয়ং জেনারেশন তো একটা আলাদা অন্য টাইপের তার হাব ভাব চলাফলা অন্য টাইপের। দেবলীনা সেটা খেলার ছলে নিচ্ছে বা কিছু, কিন্তু প্রবাহের লাইফস্টাইলটাই ওই টাইপের, আমি যা বুঝতে পারছি লাইফস্টাইলটাই ওই টাইপের। সেটা এখন দেবলীনার কাছে ভীষণভাবে বিরক্তিকর লাগছে। কোনো ধার থেকে সে ম্যানেজ করতে পারছে না, তার মনের মতন কিছুই সে পেরে পাচ্ছে না। এবং তার মা এখন সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়িয়েছে। মায়ের বাধা হওয়ার কথা তোমাদের ওই যে বললাম যে দেবলীনা যা স্যালারি, যা ইনকাম করে সেটা প্রভাদের, আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত, মনে হচ্ছে তাই বলছি, এটা কাউরির ওপর চাপাবার কোনো প্রশ্ন আসে না। আমার মনে হচ্ছে যে এই রকম তো দেখেছি আগেও অনেক ক্ষেত্রে, যে কেন মেয়ের পয়সাটাও বাপের বাড়ি নেবে, ওর মা কেন সবটা জানবে, ওর মা কত কি পেলো না পেলো কেন জানবে? আমার কথা যে মা যখন জানছে অসুবিধা কোথায়, সেখান থেকে তো ওর মা কিছু আত্মসাৎ করছে না, সে তার মেয়েকে গাইড দিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে ওর মা যেটা বললো আমি যেতাম না, আমার কোমরে ব্যথা বা আমার ভালোও লাগতো না সব জায়গায় যেতে। প্রবাহ যখন পছন্দ করছে না তখন অনেক সময় ওর মাও বলতো যে প্রবাহ ওকে নিয়ে যা, তখন দেবলীনা বলতো ও যাবে না বলছে। এই যে টুকরো টাকরা ব্যাপারগুলো অনেক দিন ধরেই হচ্ছে, হতে হতে এখন বড় আকার ধারণ করে এই পথ দেবলীনা বেছে নিল। মানে দেবলীনার এই ৭৮টা ঘুমের ট্যাবলেট খাওয়া কতখানি মানসিক নির্যাতন হলে দেখো, সবাই তো সবল মনের মানুষ না, হ্যাঁ, সবল মনের মানুষ না। ও পারল না সহ্য করতে চারিদিক থেকে, যার জন্যই ওকে আজকে এই পথ বেছে নিতে হলো, জীবন মরণ পথ বেছে নিল। এবং অনেককেই দেখেছি জীবন মরণ পথটা, মানে আমার খারাপ কী লাগছে বলো তো, দেবলীনা তার মায়ের জন্য তো ফাইট করছে, মা 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 যে কথাটা বারবার সামনে হাইলাইট হয়েছে, মাকে নিয়ে, মাই এখন হাইলাইট যা বুঝতে পারছি। তাহলে সেই মাকে দুঃখ দিয়ে দেবলীনার ৭৮টা ঘুমের ট্যাবলেট খাওয়া কোনো একটা বুদ্ধিমতির কাজ হয়নি। তার আশেপাশে যখন চারিদিকে, সে তো অসহায় ছিল না, তার দিদিও বলেছে চলে আয় চলে আয়, তার বন্ধুবান্ধবরাও বলেছে চলে আয়, যখন বলছেই না তখন চলে আয়। দেবলীনার জেদেই আজকে দেবলীনার এই কি বলবো, এই জীবনে, মানে এই কঠিন জীবন মৃত্যুর লড়াই দেবলীনা নিজের জেদে করতে হলো, নিজের জেদে। এতটা জেদ মেয়ে মানুষদের বা কোনো মানুষের ভালো না। মেয়ে মানুষ বলবো না, মেয়ে মানুষ ছেলে মানুষ বলবো না, কোনো মানুষের ভালো না। তাকে তো আশেপাশে যখন আমার ভালোবাসার লোকরা আছে, আমাকে সাপোর্ট করছে, গাইড দিচ্ছে, তখন তাদের কথাও তো আমাকে শুনতে হতো। তার বান্ধব, মানে তার সাথে যে শোগুলোই যেত ওই মেয়েটি, সেও তো বলেছে যে করো না, কিন্তু সে কি বলল যে দেবলীনা কোনো কথাই শুনতো না, দিদি কোনো কথাই শুনতো না, বারবার তাকে বাথরুমে যেতে হয়েছে, যেখানেই পেট্রোল পাম্পে থামছে সেখানেই বাথরুমে যেতে হচ্ছে। কেন? তাহলে বুঝতে পারছো দেবলীনার নিজেরও বিতৃষ্ণা এসে গিয়েছিল। আর এইগুলো না, এই হঠকারিতাই হয়, জানো তো। আজকে হঠাৎ খুব ভালো লেগে গেল, তাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার ভালোবাসা আমি বৃথা দিতে পারবো না।
তারপরেই চটকে গেল এই দেবলীনার মতন। এরকম রাতারাতি অনেক কিছু হচ্ছে। এই জন্যই তখন প্রথমে বলেছিলাম আগেকার দিনে মেয়েরাও সব শিখেছে, এখনকার দিনের থেকে আগে লতা মঙ্গেশকরই তো, তোমরাই বলো না। দেবলীনা তো ওনার পায়ের নখের যোগ্য নয়, শুধু দেবলীনা বলবো না, এখন নতুন যারা আছে ওনার পায়ের নখের যোগ্য নয়। সম্রাট, সঙ্গীত সাম্রাজ্ঞী মা সরস্বতী। সুতরাং তিনি তো কখনো তার পরিবারকে ছাড়েননি, তিনি তো কখনো তোমরা তো সবাই জানো, তিনি তো কোনো উশৃঙ্খলতার পথ গ্রহণ করেননি। তাহলে এখনকার জেনারেশনকে কেন এত উশৃঙ্খলতার পথ গ্রহণ করতে হচ্ছে? তোমাদের এই কারণেই বললাম, এই নারী স্বাধীনতা হচ্ছে সবচেয়ে চরম স্বাধীনতার মূল নষ্টের কারণ, এই নারী স্বাধীনতা। তাই বলে বলবো না মেরে ফেলছে কেউ তুই মরে যা, এ কথা বলতে পারি না। এর জন্য আইন আছে, এর জন্য আশেপাশের আমার ভালোবাসার লোকরা আছে, এর জন্য মাথার উপর গার্জিয়ান আছে, এর জন্য পরিবেশ আছে। বলুক, ও দিদি তো বলেছে যে বলতে বলেছি, ও কোনো দিন বলেনি। কেন? এই কেন উত্তরটা কে দেবে? আজকে তো আর দেবলীনা দিতে পারবে না। প্রবাহের বাড়ির তরফ থেকে এখনো কোনো কিছু আমরা জানতে পারলাম না। দেখো তাদেরও তো এরকম সেম বক্তব্য থাকবে, তাই না? সেম বক্তব্য থাকবে। তাহলে দাঁড়াচ্ছে কি শেষে? জিরো। কি দাঁড়াচ্ছে শেষে? জিরো হয়ে যাচ্ছে। এবং দেবলীনা নন্দী যেটুকু ভালোবাসা, যেটুকু সম্মানের সাথে কাজ করছিল, সেটাও অনেকটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তাহলে উপকারটা কার হলো আর অপকারটা কার হলো? তোমরাই বলো। দেবলীনারই অপকার হলো, দেবলীনার মায়েরই ক্ষতি হলো, দেবলীনার পরিবারের ক্ষতি হলো, ভাই বোনের, দেবলীনার নিজের ক্ষতি হলো। প্রবাহের কি কিছু ক্ষতি হলো এখনো পর্যন্ত? কারণ সে তো তার একটা জায়গায় স্টে করে গেছে, নট নরঞ্চরণ, সে কোনো রিপ্লাই পর্যন্ত দিচ্ছে না। এই অবস্থায় দেবলীনা খুব স্বাভাবিক স্বামীকে আশা করে পাশে এসে দাঁড়াক, সে তো নট নরঞ্চরণ। আর ওদের যা ভিডিওগুলো দেখলাম তাতে এইটাই আমি বুঝেছি, প্রবাহর কাছে এগুলো কোনো ম্যাটারই করে না। সে একটা অন্য লাইফস্টাইল, দুটো পরিবারের সংস্কার, শিক্ষা দীক্ষা সব কিছু লাইফস্টাইল পুরোটা আলাদা। একটা সময় শুনছি তার শ্বশুরও তাকে বার করে দিয়েছিল বাড়ির থেকে, দেবলীনাকে। তখনই তো দেবলীনার বোঝা উচিত ছিল যে না আমাকে এবং ওর মায়েরও বোঝা উচিত ছিল যে যা করতে হবে ভালো করে করতে হবে। দেখো আমাদের সময়টা কি ছিল, মানে আমাদের সময় বা তারও আগের সময় বলো, মেয়েরা কিন্তু এত এখনকার দিনে মেয়ে ছেলের মতন, নারী পুরুষ উভয়ের মতন এত সংসার ভাগতো না, এত ডিভোর্স হতো না। আর বিয়ের পরেই না মেয়ের মায়েরা চায়, জানো তো, বাজে কথা বলে লাভ নেই ভাই, মেয়ের মায়েরা চায়, ছেলের মায়েরা চায় যে না শ্বশুর শাশুড়ির সাথে কোনো যোগাযোগ থাকবে না, এটা মেয়ের মায়েরা চায় ভাই। তাই বলে সবাই না, আমাদের ঘরেও আছে, তারা চাই কি করে জুড়ে থাকবে। সেটাই হলো সমাজ, সেটাই হলো আসল মানুষের ধর্ম, যে দুটো পরিবার কি করে জুড়ে থাকবো। কিন্তু দেবলীনার মা চেয়েছিল, কিন্তু সেক্ষেত্রে আর দাঁড়ালো না, স্টে করলো না। তারা দেবলীনার, প্রবাহের পরিবার দেবলীনার কোনোভাবেই মানে এই গান করব, এই স্টেজ শো করব, এই মা সবসময় আমাকে ওপিনিয়ন দেবে, ওর মা তো চাইছিল না, কিন্তু প্রবাহের বাড়ির থেকেও এটা কেউ মেনে নিতে পারছিল না। দেখো যার হয় না সেই বোঝে, বাইরের থেকে অনেক বড় বড় কথা বলা যায়, অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু যার ঘরে যার লাইফে হয় তারাই বোঝে তাদের লাইফে কি ঘটছে বা সেই মুহূর্তে কি ঘটছে। বোঝাতে পারছি তোমাদেরকে? সুতরাং এই সব বিষয় না দূর থেকে এইভাবে বলা যায় না। আর দুই পক্ষের কথা না শুনে ওপিনিয়ন দেওয়া আমার মনে হয় খুব একটা যুক্তিসঙ্গত নয়, দুই পক্ষের কথা না শুনে। কারণ আবার বলছি, প্রবাহের তরফ থেকে এখনো একটা টু শব্দ বেরোয়নি। তাহলে সেখানে আমরা কি ভেবে নেব বলো? অটোমেটিক্যালি তো দেবলীনার পক্ষে, মানে দেবলীনার বিপক্ষে সব জিনিসগুলো যাচ্ছে। হয়তো সাময়িক কিছু লোক খুব আহা করছে, কিন্তু একটা সময় আহাটাও তো থেমে যাবে। তখন কি হবে? যেন মৌমিতার বেলায় থেমে গেছে, তো বিশ্ব তোলপাড় হয়েছিল, তারপর তো সব আহা থেমে গেছে। থেমে গিয়ে ক্ষতিকার হলো মৌমিতার বাবা মার, তাদের এই বয়সে ওরম একটা রত্নগর্ভা মেয়েকে হারাতে হলো। কাউরির কি এতটুকু কিছু গেছে এসছে?
কিচ্ছু হয় না ভাই। পৃথিবী তার আপন গতিতে চলে, প্রকৃতি মা আপন গতিতে চলে। আমরাও হয়তো সাময়িক বেগ পেতে হয়, তারপরে কিন্তু ঠিক আবার পথ বেরিয়ে যায়, আবার চলতে শুরু করি। বুঝতে পারলাম? সুতরাং প্রবাহের বাড়ির থেকে যতক্ষণ না কোনো স্টেটমেন্ট দিচ্ছে, আমার এত ওপিনিয়ন দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। শুধু বুঝতে পারছি দেবলীনার অসম্ভব কষ্ট হয়েছে, খুব সহজ সরল মানে হাসি খুশি মেয়ে ছিল। তার কাছে প্রবাহের লাইফস্টাইলটা, যেটুকু যা শর্ট ভিডিওগুলো দেখলাম, যা দেখছি প্রবাহকে, দুটো লাইফস্টাইল একেবারে আলাদা। দুটো মানুষের ভাবনা, চিন্তা, আইকিউ পুরো আলাদা। জানি না কী দেখে হঠাৎ প্রেমে পড়েছিল বা বিবাহ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার আগে 14বার ভাবতে হতো। ওর বাড়ির লোক ওকে বলেছে, ও মানেনি বলেই তার রেজাল্ট আজকে হাতে নাতে পাচ্ছে। নিজের জীবন ছাড়খাড় করতে চলে গেল, মায়ের কথাও ভাবলো না। যে মা আজকে হাইলাইট, যে মাকে নিয়ে আজকে এত সমস্যা, সে মায়ের কথাও দেবলীনা ভাবলো না। অথচ মাই ওর জীবনের প্রধান সমস্যা হয়ে দাঁড়ালো। কেন আমি ঠিক বুঝতে পারলাম না। ওর মা তো নিজে পরিষ্কার বলছে, কেন বলুক, ঠিকই তো বলেছে। কিসের সমস্যা? একটা মাকে নিয়ে কিসের সমস্যা হতে পারে তোমরা বলো তো? সুতরাং বন্ধুরা, এই বিষয়গুলো এইভাবে ব্যাখ্যা করলে শুধু আজকে দেবলীনার হয়ে ঝাঁপিয়ে পড়বো, যেহেতু দেবলীনা 78টা ঘুমের ট্যাবলেট খেয়েছে, যেহেতু দেবলীনাকে চাইছে এই মৃত্যুর সঙ্গে যেখানে পাঞ্জা লড়ছে সেখানে প্রবাহ এসে দাঁড়াক, 100বার ঠিক আছে, কিন্তু সেই জায়গাটাও তো ভাবতে হবে ও কেন আসছে না। ভাবার আছে, অবশ্যই ভাবার আছে। তাই বলে আমি বলবো না ঠিক করছে, অবশ্যই আসা দরকার। যাই থাক, স্ত্রীর পাশে এসে দাঁড়ানোর দরকার, একটু দরকার ছিল। তার মাথায় হাত রেখে বলা উচিত ছিল, এই তো আমি এসছি। উচিত ছিল বন্ধুরা, মানুষ মানুষের জন্য, তাই না? সুতরাং প্রবাহের তরফ থেকে কি স্টেটমেন্ট দেয় দেখি। তারপরে তো দেবলীনার তরফ থেকে তো শুনছি আইনের দ্বারস্থ হবে। সেটা ওদের ব্যাপার, হতেই পারে। যা ভালো মন্দ বিচার তাদের সন্তানের জন্য তারা নিতেই পারে, ব্যবস্থা নিতেই পারে। এখানে কোনো ওপিনিয়ন দেওয়ার প্রশ্নই নেই, কথাই নেই। সুতরাং দেখা যাক কি হয়, কত দূর, কোথাকার জল কোথায় গড়ায় সেটা তো দেখি। শুধু বলবো, ভগবান দেবলীনাকে সুস্থ করে দাও, ওর মায়ের কাছে ওকে পাঠিয়ে দাও, ব্যাস। আর সবাই ভালো থেকো, সুস্থ, প্রবাহও ভালো থাকুক, দেবলীনাও ভালো থাকুক। আমি কাউরির খারাপ চাই না। আমি পুত্র সন্তানেরও মা, কন্যা সন্তানেরও মা। বোঝাতে পারলাম? সুতরাং আমি কাউরির খারাপ চাইতে পারি না। আমি কিছু না জেনে শুনে একদম প্রবাহকে কাঠগড়াই দাঁড় করিয়ে দেবো, পারলাম না ভাই, দুঃখিত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। কিছু বলতে যাচ্ছিলাম, সেটা ভুলে গেলাম আবার। গুড নাইট, টাটা।